মেয়েরা বাবা মায়ের খুব আদুরে হয়। সেই আদর প্রশ্রয় কখনো কখনো হয়তো একটু বেশি বেড়ে যায়। মেয়ের রুক্ষ আচরণগুলো হয়তো বাবা মারা ক্ষমা করে দেন। কি জানি, দুদিন পর মেয়ে শ্বশুর বাড়ি চলে যাবে। সেখানে আদৌ আদর যত্ন ভালোবাসা পাবে তো? 17 বছরের মালতীও তার বাবা মার ভীষণ আদুরে। মেয়ের আচার আচরণ মাঝে মাঝে মাত্রা ছাড়ালেও তার বাবা মা সেটাকে কিছুটা ক্ষমা চোখেই দেখেন। কিন্তু মালতী যখন তার বিবাহিতা দিদিকে দেখল, তখন একজন মেয়ে আর বউয়ের তফাতটা বুঝতে পারল। স্বার্থ ত্যাগ, সারাদিন অক্লান্ত পরিশ্রম, এই সব কিছুর মাঝেই যে প্রকৃত ভালোবাসা লুকিয়েছিল, সে তার দিদিকে কাছ থেকে না দেখলে বুঝতেই পারত না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব আশালতা সিংহের লেখা গল্প পাশের ঘর। মালিকে তুমি বকবে না বলে পণ করেছো নাকি? আজ 2 দিন থেকে আমার ফুলদানিতে বাসি ফুল রয়েছে। একবার চেয়ে দেখো না, এত যে গোলাপ ফুটেছে, একটা তোড়াও কোনো দিন পেতে দেয় না। সপ্তদশবর্ষীয়া মালতী চঞ্চল চরণে মায়ের নিকট আসিয়া অভিযোগ করিল। রাগে তাহার সুন্দর মুখ রাঙা হইয়া উঠিয়াছে, বেণী দুলিয়া উঠিতেছে, কর্ণাভরণ ঝিকিমিকি করিতেছে, হাতের চুড়িবালার রিনঝিন শব্দ উঠিতেছে। মা মেয়ের ক্রোধে উত্তেজিত অপরূপ সুন্দর মুখের দিকে চাহিয়া হাসিয়া ফেলিলেন। রাগিস নে মালু, গোয়ালাটা আজ দিন কতক হলো ছুটি নিয়েছে। মালিকে দিয়ে আমি গরুর জাবনা কাটাচ্ছি, ঘাস জল দেওয়াচ্ছি। এই কদিন সে বেচারা বড় সময় পায়নি যে ফুলের তোড়া তল্লাশ করবে। মালতী কহিল, ওই ন্যাস্টি গরুর পালের জন্য তুমি খামোকা মালিকে আটকে রাখবে? এদিকে বাবার কত শখের ফুল বাগান, তার দশা যাই হোক না কেন। না রে, ফুলের বাগানের দশা কিছুই হবে না। মালি ছুটি পেলেই জল দেয়, আগাছা পরিষ্কার করে রাখে। কিন্তু হ্যাঁ রে, তাও বলি, তোরা কি একটু বাগানের কাজ করতে পারিস নে? পড়িসনি শকুন্তলার কথা? আগেকার দিনের রাজার মেয়েরাও ঝাড়ি হাতে ফুলের গাছের গোড়ায় জল দিতেন। বিকালে যে আমার রাজ্যের কাজ, আমার কলেজের টাস্ক আছে, গা ধোয়া চুল বাঁধা শেষ হতে না হতেই উর্মিলারা দল বেঁধে আসবে ব্যাডমিন্টন খেলতে। ভদ্রতা চক্ষুলজ্জা বলেও তো একটা জিনিস রয়েছে, তাদের শুধু শুধু ফিরিয়ে দিই কেমন করে? খেলতে খেলতে কতদিন সন্ধে হয়ে যায়, আমার মিউজিকের লেসন নেওয়ার সময় হয়ে আসে। কখন সময় পাই বলো? মালতীর কথা শেষ হইতে না হইতেই পাশের ঘর হইতে অত্যন্ত তীক্ষ্ণ এবং মিহি গলায় কে ডাকিল, মালতী, মালতী! ওই দেখো, মিলি আর উর্মিলা এসেছে, চললুম। তুমি যেন কুমুদদাকে দিয়ে পেয়ালা চারেক চা আমার বসার ঘরে পাঠিয়ে দিও, যত শিগগিরই হয়। মালতী বেণী দুলাইয়া ক্ষিপ্তপদে বাহির হইয়া গেল। মিলি, উর্মিলা আর লটি ততক্ষণ উর্মিলার ব্লাউজের অভিনব কাটছাট সম্বন্ধে আলোচনা করিতেছিল। তাহাকে ঢুকিতে দেখিয়া মিলি কহিল, কি করছিলে ভাই এতক্ষণ? যদিও ভদ্রতা নয়, তবুও শেষে অনেকক্ষণ অপেক্ষা করে থেকে তোমাকে ডাকলুম। মালতী অত্যন্ত অপ্রতিভ হইয়া কহিল, সরি, আমার আজ একটু দেরি হয়ে গেছে। লটি হাসিয়া উর্মিলার গায়ে পড়িতে পড়িতে সামলাইয়া লইয়া কহিল, কার কথা ভাবছিলে ভাই? ভাবনায় এত অন্যমনস্ক যে আমাদের ডাক শুনতে পাওনি। কার কথা আবার ভাবো বলো? তোমরা একটা কিছু বানিয়ে না বললে সুখ পাও না।
আশা করি আমাদের বানিয়ে বলবার অবসর যেন আর বেশি দিন না থাকে, অচিরে সমস্তই সত্য হয়ে উঠুক। আমরাও তাই আশা করি। মালতী উত্তর দিল না, গম্ভীর হইয়া বসিয়া রহিল। ও কি রাগ করলে নাকি ভাই? আমরা কিন্তু মনে করেছিলাম মিস্টার দের অধ্যাবসায় এবার সফল হয়ে আসছে। আমাদের বাড়ির পার্টিতে তোমার মাও সেদিন এই ধরনের কি একটা চৌধুরী মাসিকে বলেছিলেন, আমি আড়ি পেতে শুনেছি। এইবারে মালতী কথা কহিল। আমার মা যা খুশি তা বলতে পারেন, তার ইচ্ছে মতো। কিন্তু আমার মনে হয়। তোর কি মনে হয় রে? উর্মিলা মুখ টিপিয়া হাসিল। আমার মনে হয় মেয়েদের জীবনযাত্রায় পুরুষকে যে একান্ত প্রয়োজন, এই মনোভাবটাই ভুল। ওরে বাস রে, তুই যে মস্ত কথা বললি। জানি নে বাপু এসব কথার উত্তর। তোর মতো আমরা আধ্যাত্মিক চিন্তাও অত করি নে, আর সমাজতত্ত্ব কিংবা মনস্তত্ত্ব নিয়েও অত আমরা মাথা ঘামাইনি। কিন্তু দেরি কি, চল ব্যাডমিন্টন খেলবি না? মালতী তাহার বন্ধুদের সহিত কথা কহিতেছিল এবং ঘন ঘন দ্বারের দিকে চাহিতেছিল। কুমুদদার এতক্ষণ চা আনিবার কথা, কিন্তু এখনো আসিল না। আজ বিরক্তিতে তাহার সমস্ত মন ভরিয়া উঠিয়াছে। আমি এখনই আসছি ভাই, তোমরা দয়া করে একটু অপেক্ষা করো। ভিতরে চায়ের তাগাদা দিতে আসিয়া দেখিল বাবা সেইমাত্র কোর্ট হইতে ফিরিয়া আসিয়া একটা সোফায় বসিয়া জিরাইয়া লইতেছেন। অদূরে স্টোভে চায়ের জল চড়ানো। মা চায়ের সরঞ্জাম বাহির করিয়া ধৌত করিতেছেন, কিন্তু দূরে বা নিকটে কোনো দাসী কুমুদদার চিহ্ন অবধি নাই। মালতী বিরক্তিপূর্ণ স্বরে কহিল, কুমুদদা কোথায় গেল? মা দেখছি প্রশ্রয় দিয়ে দিয়ে ঝি চাকরগুলোকে একেবারে মাথায় তুলে দিয়েছে। তাহার মা মিনতি করিয়া কহিলেন, রাগ করিস নে মা, কুমুদা আজকের মতো ছুটি নিয়েছে। কালীঘাটে তার কি মানত আছে, শোধ দিতে গেছে। তুই অনেকক্ষণ চা চেয়ে গেছিস, আমি তখন থেকে ছটফট করছি, কিন্তু তোর বাবা এসে বললেন মানুষটা তেতেপুরে এলো। জুতো মোজা খুলে নিলুম, দুদণ্ড হাওয়া করতে একটু ঠান্ডা হলেন। ওই তো দেখি চায়ের জল ফুটছে। তা তুই এক কাজ কর না মা, ততক্ষণ চা ভিজতে দে, পেয়ালা তৈরি করে নে, তোর বাবাকেও এক পেয়ালা দিস। আমি ততক্ষণ চট করে ওর জন্য ডিমের কচুরি কখানা ভেজে দিই। মালতী অনেক চেষ্টায় আপনাকে সংবরণ করিয়া কহিল, মা, তোমাদের ভদ্রতাবোধ কি একেবারেই নেই? আমার বন্ধুদের বসিয়ে রেখে এখানে আমি ডিমের কচুরিয়া চা করি, আর তারা হাঁ করে কড়িকাঠ গুনতে থাক। মালতীর বাবা সহাস্যে কহিলেন, বুড়ির মায়ের সঙ্গে দেখছি বুড়ির এক দণ্ড বনে না। কেন তুমি ওকে রাগে দাও গো? যা যা বুড়ি, তোর বন্ধুদের সঙ্গে গল্প কাজা করগে। তোর মাকে দিয়ে চা তৈরি করিয়ে আমি 2 মিনিটের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। পাহারা রইলুম, একটুও দেরি হতে দেব না। মালতী রাগ করিয়া কহিল, তোমার না থাকতে পারে, কিন্তু আমার ভদ্রতা জ্ঞান যথেষ্ট রয়েছে। দাঁড়াও, আমি ওদের বলে আসছি, আর আমার ছবির অ্যালবামটা বার করে দিয়ে আসছি। ততক্ষণে সেইটা দেখতে দেখতে ওদের সময় কাটবে, আমি এসে চা করছি। কিন্তু বাবা দেখো, আমি বলে দিলুম, ঝি চাকরকে মা এত প্রশ্রয় দেয় যে শেষ পর্যন্ত সবাইকে বিগড়ে না দিয়ে থাকতে পারবে না। কুমুদদা গেল কালীঘাটে মানত শোধ করতে। কেন গেল? কেনই বা এসব কুসংস্কারকে আমল দেয়া? মালতীর মা এবার একটু ক্ষুদ্র স্বরে কহিলেন, ছি মা, অমন করে বলতে নেই। কুমুদদা দুঃখী মানুষ হলেও তারও তো জীবনে এমন অনেক বিশ্বাস থাকতে পারে যা তার কাছে কুসংস্কার নয়, পরম ধর্ম। তোমার সঙ্গে তর্ক করা বৃথা। মালতী চলিয়া গেল। মালতীর বাবা সহাস্যে কহিলেন, বুড়ির প্রকৃতিটা একটু অসহিষ্ণু, একটুতেই রেগে ওঠে।
কিন্তু রাখলে ওকে চমৎকার দেখায়। কচুরি ভাজা শেষ করিয়া একটা প্লেটে সাজাইতে সাজাইতে মালতীর মা কহিলেন, মিছে নয়, তুমি হাসি তামাশা করছো বটে, কিন্তু ভয়ে এক এক সময় আমার হাত পা ঠান্ডা হয়ে ওঠে। কেন? তোমার ওই মেয়েটার কথা ভাবো, কি আদরে দিয়েছ ওকে, আর কেমন করে মানুষ করলে। আমি শুধু ভাবি মাঝে মাঝে, তোমার ওই নাকতলা মেয়ের বিয়ে হলে কেমন করেই বা সে সুখী হবে, আর কেমন করে বা 5 জনকে সুখী করবে। তোমার এ ভাবনা মিছে। বুড়ির মনটি আসলে খুব কোমল আর স্নেহশীল। আর দেখো, আমার মনে চিরকালের একটা ক্ষোভ রয়েছে। বুড়ির বিষয়ে আমি আর কারোর কথা শুনব না। ওকে আমার মনের মতো করে মানুষ করব। বিয়ের কথা পরে ভাবলেও চলবে। স্বামীর এ কথায় গৃহিণীর একটা দীর্ঘ নিঃশ্বাস পড়িল। অনেক কথা মনে পড়িয়া গেল। স্বামী প্রথমে ওকালতি পাশ করিয়া কলিকাতার হাইকোর্টে কিছুদিন ওকালতি করেন। আইন পাশ করিবার 4-5 বছর আগেই তাহাদের প্রথম কন্যা কমলার জন্ম হয়। কয়েক বছর আদালতে বাহির হইয়া কিছুই যখন সুবিধা হইল না, তখন জ্যোতিষচন্দ্র সংকল্প করিলেন বিলাতে গিয়া ব্যারিস্টারি পাশ করিয়া আসিবেন। স্ত্রীর সঙ্গে বন্ধুবান্ধবদের সঙ্গে অনেক পরামর্শ, অনেক কথা হইতে লাগিল। কিন্তু আসলে তখনও তাহার বাবা জীবিত। তাহার মত কোনো মতেই পাওয়া গেল না। তিনি আচারনিষ্ঠ, সেকেলে ভাবাপন্ন ছিলেন। অত্যন্ত কড়া, রাশভারী লোক। কিন্তু জ্যোতিষ বাবার কাছে উৎসাহ না পাইয়া স্ত্রীর অলঙ্কার কিছু কিছু বিক্রয় করিয়া কয়েকজন অন্তরঙ্গ বন্ধুর সাহায্যে একরকম জোর করিয়ায় ব্যারিস্টারি পড়িতে গেলেন। সেই হইতে পিতা পুত্র ছাড়াছাড়ি। জ্যোতিষ ফিরিয়া আসিবার আগেই তাহার বাবা মারা গিয়েছিলেন। কিন্তু মারা যাইবার আগে তিনি জ্যোতিষের বড় মেয়ে কমলার অত্যন্ত অল্প বয়সে এক কুলীনের ঘরে বিবাহ দিয়া দিলেন। প্রবাসী জ্যোতিষকে এ সম্বন্ধে কোনো কথা জানাইলেন না, তাহার মতামত নিলেন না। হয়তো এ তার পুত্রের উপর এক প্রকার প্রতিশোধ লইবার প্রবৃত্তি সঞ্জাত কাজই হইয়াছিল। অবশ্য নাতনির বিবাহে তিনি ধুমধাম খরচপত্র করিয়াছিলেন যথেষ্ট। কুলীন এবং সম্পন্ন বনিয়াদি বংশের ঘরে তাহাকে দিয়াছিলেন। কিন্তু যাহা আশা করিয়াছিলেন তাহা হইল না। ক্রমশ দেখা গেল সে পরিবারে বাহিরের ঠাট্ঠমকের চেয়ে ঋণের বোঝাই বেশি। যে ছেলেটির সহিত কমলার বিবাহ হয় সে বিয়ের সময় আইয়ে পড়িতেছিল, কিন্তু কিছুতেই পাশ করিয়া উঠিতে পারিল না। কয়েকবার ফেল করিয়া বাড়িতে আসিয়া বসিল। জ্যোতিষ ফিরিয়া আসিয়া সমস্ত শুনিলেন এবং রক্তবর্ণ মুখে দৃঢ়বদ্ধ ওষ্ঠাধরে কহিলেন, এত সামান্য কারণে বাবা যে আমার উপর এমন করে প্রতিশোধ নেবেন তা আমি স্বপ্নেও জানতুম না। যদি জানতুম তাহলে কখনো যেতাম না। সেই হইতে কমলার জীবন আর কমলার অদৃষ্ট পিতামাতার মনের উপর ভাবের মতো চাপিয়া রহিয়াছে। প্রতিকারহীন বেদনায় তাহাদের দিন রাত্রি নিঃশব্দে বিবর্ণ হইয়া উঠিতেছে। প্রতিকার করিবার তেমন কিছু ছিল না। কমলার শ্বশুর বিলাত ফেরত বৈবাহিকের বাড়িতে বধূমাতাকে কখনো পাঠাইতেন না। ম্যালেরিয়ার সময়টাও নয়। ম্যালেরিয়ার সময় তাহার এক পাল ছোট ছোট ছেলেমেয়ে লইয়া কমলা জ্বরে জ্বরে কঙ্কালসার হইয়া উঠিত। এমনি করিয়া ভুগিতে ভুগিতে তাহার 2-3টি ছোট ছেলে মেয়ে অত্যন্ত অকালে সংসার ত্যাগ করিয়াছে। কিন্তু তথাপি সে একটি দিনের জন্য পিতামাতা সস্নেহে আকুল আহ্বানে বাপের বাড়ি যাইতে বা চিকিৎসার ব্যবস্থা করিতে পায় নাই। বছর 2 হইল তাহার শ্বশুর মারা গিয়াছে। অতটা কড়াকড়ি শাসন আর নাই। বড় মেয়ে অমন করিয়া দূরে চলিয়া গেল। চিরজীবনের জন্য
অশেষ দুঃখ দুর্ভাগ্যের মাঝে নিমজ্জিত হইয়া রহিল। এই কথা যত মনে পড়িয়া যায়, ছোট মেয়েটিকে তাহার বাবা ততই আকুল আগ্রহে বুকের মাঝে টানিয়া নেন। মালতীর তাই বাবার কাছে আদরের সীমা নাই। মাও আদর করেন, কিন্তু তাহার মনের মাঝে ভবিষ্যদ্দর্শী শঙ্কাকুল মাতৃহৃদয় আছে। তিনি মনে জানেন, মা বাবার কাছে বাপের বাড়িতে যতই আদর যত্ন হোক, মেয়ে মানুষের ভাগ্যবিধাতা তাহার ভাগ্যে ঠিক কি যে লিখিয়াছেন তাহা কে বলিতে পারে। আর কমলার জন্য তার মায়েরও মনে দুঃখ হয়, কিন্তু সে দুঃখের সঙ্গে দৈবের উপর বিশ্বাস বলিয়া একটা বস্তু জড়িত মিশ্রিত হইয়া তাহাকে তত তীব্রতর করে না। তিনি এক এক সময়ে ভাবেন, কমলার অদৃষ্টই অমনি। কে জানে, আমাদের হাতে থাকলেও হয়তো জীবনে ওর অমনিই কষ্ট হতো। অদৃষ্ট ছাড়া গতি নেই মেয়ে মানুষের। জ্যোতিষ অমন করিয়া ভাবিতে পারে না। তাহার বলিষ্ঠ পুরুষ হৃদয় এই অন্যায়, এই অত্যাচারের বিরুদ্ধে জ্বলিয়া জ্বলিয়া উঠিতে থাকে। তাহার প্রাণাধিকা কন্যার সমস্ত জীবনের ব্যর্থতা তাহার নিদ্রাহীন রাত্রিকে তপ্ত ব্যাকুল করিয়া তোলে। আর সেই আতপ্ত রোষ এবং ক্ষোভ হইতে যত মেঘ জমা হয়, সেই সকলই স্নেহধারারূপে ছোট মেয়েটিকে অভিষিক্ত করিতে থাকে। হাজারবার তিনি আপন মনে বলেন, একে আমি সুখী করব, আমার সমস্ত চেষ্টা দিয়ে একে সুখী আনন্দময়ী করে তুলব। পরের দিন মালতীর কলেজের বাস বাড়ির সম্মুখে দাঁড়াইয়া আছে। সে প্রস্তুত হইয়া খাতা এবং বই হাতে লইয়া ড্রেসিং টেবিলের কাছে দাঁড়াইল। কেবল চুলে একটা সোনার ক্লিপ আটকাইয়া লইতেছিল। সঙ্গে সঙ্গে ঝর্ণাধারার মতো তাহার গুনগুন গানের সুর উৎসারিত হইয়া উঠিতেছিল। চাঁদনি রাতে বল কে গো আসিলে। পরক্ষণেই তাহার তীক্ষ্ণ তিরস্কার স্বর শোনা গেল। মা, মালি কি আজও বাগানের কাজ করেনি? আজ মনিকাদের জন্য আমার দুটো ফুলের তোড়া নিয়ে যাবার কথা ছিল, তাকে আমি সকালেই সে কথা বলেছি। না, তোমাদের ঘরবাড়ির ব্যবস্থা এত বিশৃঙ্খল, আর দেরি করা আমার পক্ষে অসম্ভব। কি অপ্রস্তুতেই না আমাকে আজ পড়তে হবে। মালি এক প্রকার দৌড়াইতে দৌড়াইতে প্রকাণ্ড দুইটা ফুলের তোড়া আনিয়া বাসে চড়াইয়া দিল। এতক্ষণ সে প্রাণপণে তাড়াতাড়ি করিতেছিল, কিন্তু তবুও কপাল গুনে খানিকটা দেরি হইয়া গিয়াছে। দিদিমণির কাছে বকুনি খাওয়া তার কপালে অনিবার্য। মালতীর বাবা খাইতে বসিয়াছেন। মা সামনে বসিয়া হাত পাখাই করিয়া মাছি তাড়াইতেছেন। পিয়ন আসিয়া হাঁকিল, চিট্টি। বেয়ারা চিঠি লইয়া আসিল। জ্যোতিষ হাত মুখ ধুইয়া রুমালে মুছিতে মুছিতে খামখানা খুলিলেন। পত্রখানিতে অনেক বর্ণাশুদ্ধি ছিল। সে সমস্ত সংশোধন করিয়া এইরূপে পড়িলেন। শ্রীহরি সহায়, 12ই আশ্বিন, সাং রসা, পলাশডাঙ্গা। অসংখ্য প্রণামান্তর নিবেদন। মা, আজ 2 বৎসর হইতে আমার বড় ছেলেটিকে লইয়া ভুগিতেছি। তাহার পেটে লিভার ও পিলে 2 প্রকাণ্ড হইয়াছে। এখানে মহকুমা হইতে ডাক্তার আনিয়া অনেকবার দেখাইয়াছি, কোনো ফল পাই নাই। তোমার জামাইও বহুদিন হইতে ভুগিতেছেন। আমার মনে বড় সাধ ছিল, কলকাতায় তোমাদের ওখানে লইয়া গিয়া একবার বড় ডাক্তার দেখাই এবং হা পরিবর্তন করি। কিন্তু জানোই তো, আমার শ্বশুর বাঁচিয়া থাকিতে একটা দিনের জন্য যাইবার উপায় ছিল না। তার অবর্তমানে যাইবার উপায় হইয়াছে, ওর মত করাইয়াছি। এখন তোমরা একটা ভালো দিন দেখিয়া লোক পাঠাইলে আমার যাওয়া হয়। সে বাটির কুশল সংবাদ অনেক দিন পাই নাই। তুমিও পিতা ঠাকুর মহাশয়
আমার শতকোটি প্রণাম গ্রহণ করিবে। ইতি সেবিকা কন্যা কমলা। চিঠি পড়া শেষ হইয়া গেল। জ্যোতিষ কহিলেন, আজই কমলাকে আনবার ব্যবস্থা করি, কিন্তু কে যাবে? আচ্ছা, এক কাজ করি, মানি অর্ডার করে পাঠিয়ে দিই, আর জামাইকে লিখে দিই সঙ্গে করে নিয়ে আসুক। এই আশ্বিন মাসে ওখানে ভর্তি ম্যালেরিয়ার সময়, কাল বিলম্ব না করে যেন ওরা চলে আসে। ইহারি দিন ৩-৪ পরে একখানা সেকেন্ড ক্লাস ভাড়া গাড়ির মাথায় গুটি ৩-৪ স্টিল, ট্রাঙ্কের বাক্স, ছোট বড় গুটি কতক পুটলি পোটলা, এক নাগরিক খেজুর গুড়, একটা বড় চাঙারিতে বড় বড় কদমা বাতাসা এবং আরও বহুবিধ দ্রব্য সামগ্রী সমেত কমলা তাহার পিতৃগৃহে আসিয়া পৌঁছাইল। এ বাড়িতে তাহাকে যেন বেমানান দেখায়। সে নিজেও বিস্মিত হইয়া চারিদিকে চাহিতে লাগিল। দীর্ঘ 12 বৎসর সে পিতৃগৃহে আসে নাই। রাসবাড়ি শ্বশুরের বর্তমানে পিতৃগৃহে যাইবার কল্পনা মাত্র তাহার কাছে সুদূর স্বপ্নের মতো ছিল। মালতী দোতলার বারান্দায় দাঁড়াইয়া দেখিতেছিল। তাড়াতাড়ি নামিয়া আসিল। এই তাহার দিদি, অসাধারণ সুন্দরী, কিন্তু গৌরবর্ণ, অত্যন্ত পাণ্ডুর, কৃশ দেহরেখা, অবগুণ্ঠনের অন্তরালে মুখনালিতে একটি সলজ্জ দীনতার ভাব, পায়ে আলতা, লালপেড়ের একটা সাদা ফরাসটাঙা শাড়ি সাদাসিধে ধরনের পরা। এই বয়সে অমনি অনেক সুন্দরী মেয়েকে কমলা দেখিয়াছে জর্জেট, ক্রেপ, সিল্ক পরা, উজ্জ্বলতায় অজস্র হাসি আমোদের বন্যায় ভাসমান। কিন্তু সে সকলের চেয়ে অন্যরকম। এই ম্লান দীননয়না তাহার প্রায় অপরিচিতা দিদির পানে একবার চাহিবা মাত্র তাহার মনের ভিতর কিরকম করিয়া উঠিল। সে নামিয়া আসিয়া দিদিকে প্রণাম করিয়া উঠিয়া কমলার একটা হাত ধরিয়া ফেলিয়া কহিল, দিদি এসো। মালতীর পাশের ঘরে তাহার দিদির থাকিবার স্থান হইয়াছে। বহুদিন পরে কমলা আপন পিতৃভবনে আসিয়াছে। তাহাকে তাহার মা বাবা কত দিন নিজের কাছে পান নাই। তাহার বাবা তাহার প্রতি পিতৃকর্তব্য পালন করিতে পান নাই। তিনি যখন সুদূর বিদেশে ছিলেন, তখন তার অজ্ঞাতসারে তাহার প্রাণাধিকা কন্যার কোনো অপাত্রে বিবাহ হইয়া গিয়াছিল। তাহার মা আপনার স্নেহবুভুক্ষিত অন্তরে কত দিন মেয়েকে টানিয়া লইতে পান নাই। তাই এতদিন পর সে আসতেই সকলেই ব্যস্ত, সকলেই তাহার সুখ স্বাচ্ছন্দ্য বিধানে উৎসুক। তেতালায় মস্ত খোলা ছাদ, স্নানের ঘর, পাশাপাশি 2খানি শয়নকক্ষ এবং ঢাকা বারান্দা। তেতালার এই 2খানি পাশাপাশি ঘরে কমলা ও মালতী থাকে। বারান্দার একাংশে ফুলের টব সাজানো। সেইখানে বসিয়া মালতী কোনো কোনো দিন জ্যোৎস্না উদাস সন্ধ্যায় কোনো নির্জন অপরাহ্নে এসরাজ বাজায়। রবীন্দ্রনাথের পুনশ্চ, বনবাণী, মৌহা পড়ে। বারান্দার অপরাংশ কিন্তু সবুজ স্ক্রিন দিয়া আড়াল করা। সেখানে কমলা গৃহস্থলী। রাত্রিবেলায় বুচকিকে উঠাইয়া দিতে হয়, নয়তো প্রায়ই বিছানা নোংরা করিয়া ফেলে। স্বামী বিজয়নাথের আজ মাস 6 হইতে শক্ত ম্যালেরিয়া হইয়াছে। কুইনাইন পেটে পড়িবা মাত্র বমি আরম্ভ হয়। স্ক্রিন দেয়া এই ঢাকা বারান্দায় জলের বালতি, ঘটি, গামছা, তোয়ালে, বেডপ্যান সমস্ত সরঞ্জামই রাখিতে হয়। রাত্রি প্রায় 10টা বাজে। মালতী আপন মনে রবীন্দ্রনাথের উৎসর্গ হইতে পড়িতেছিল। মোর কিছু ধন আছে সংসারে, বাকি সব ধন স্বপনে, নির্ভীত স্বপনে। হেমোর স্বপন বিহারী, তোমারে চিনিব প্রাণের পুলকে, চিনিব সজল আখির পলকে, চিনিব বিরলে নেহারে পরম পুলকে। শরতের সুনীল আকাশে
বহু দূর দিগন্ত অব্দি মেঘের লেশ নাই। জ্যোৎস্নায় পৃথিবী ভাসিতেছে। নির্জন কক্ষের বাতায়নে বসিয়া তরুণী আপন মনের ঘনায়মান স্বপ্নের অঞ্জন মাখাইয়া পড়িতেছিল। মোর কিছু ধন আছে সংসারে, বাকি সব ধন স্বপনে, নির্ভীত স্বপনে। তখন পাশের ঘরের একাংশে সংসারের সুখ দুঃখ লইয়া যে আলোচনা হইতেছিল, সেখানে স্বপ্নের ঘোর মাত্র ছিল না। কমলার স্বামী বিজয়নাথ বলিতেছিলেন, কালকে মাসের 1 অগস্ত যাত্রা যেতে নেই, তার পরের 2 দিন অশ্লেষা মঘা, তাও বাদ গেল। তারপর 4 কার্তিক আমাকে যেতেই হবে। কমলা নতমুখে কহিল, কার্তিক মাসে ওখানে ঘরে ঘরে ম্যালেরিয়ায় পড়ে আছে সবাই, এ সময় ওখানে নাই বা গেলে? তাছাড়া মা বাবা যখন এত করে বারণ করছেন। তোমার মা বাবার কি বলো, সংসারে কোনো অভাব নাই, অনটন নাই, পাখার হাওয়ার তলায় দিব্যি আছেন। এদিকে আমাদের যে এখনো লাটের কিস্তি যায়নি, জমি জমা যা খুঁতকুড়ো আছে তাও কি শেষে নিলেম হয়ে যাবে? এখানে বসে থাকলেই পেট ভরবে? কমলা কোনো উত্তর করিতে পারিল না। এমন সময় তাহার ছোট ছেলে কানাই জাগিয়া উঠিল। মা, খিদে। তাহার আজ 7-8 দিন হইতে খুব জ্বর হইয়াছে, উপবাসে আছে। পথ্যের মধ্যে জল বাড়লি আর খইয়ের মণ্ড খাইয়াছে। মা, আমি খাবো। তুই কি স্বপ্ন দেখিতেছিস কানাই? এই মাঝরাত্রিরে খাবি কি রে? ঘুমো ঘুমো। ওই শোন, এখনই চৌকিদার হাঁক দিচ্ছে। তোর কি ভয় ডর নেই রে প্রাণে? নে নে, ঘুমো। কানাই ততক্ষণে সম্পূর্ণরূপে জাগরিত হইয়া উঠিয়াছে। মিটিমিটি করিয়া বৈদ্যুতিক আলোটার পানে চাহিয়া বলিতেছে, এখানে চৌকিদারের হাঁক কোথা পাবে? সে তো সেই পলাশডাঙ্গায় হাঁকত। দাও দাও, আমাকে দাও। সেই তখন পটলা সুজির রুটি খেলে, আমাকে কিছু দাওনি। কমলার রাত্রির জাগরণ ক্লান্ত মৃদু সকরুণ সুর ভাসিয়া আসিতে লাগিল। ঘুমিয়ে পড়ো লক্ষ্মী বাবা আমার, সোনা মানিক আমার। ইস, গা জ্বরে যেন আগুনের মতো পড়ে যাচ্ছে। আবল তাবল বকো না বাবা, চুপ করে ঘুমো। কিন্তু অবোধ বালকের প্রলাপ তাহাতে লেশ মাত্র কমে না। কমলার স্বামী বিজয়নাথ রাগিয়া গিয়া কহিলেন, এই হতভাগা ছেলেগুলোর জ্বালায় রাত্রির বেলা পর্যন্ত ঘুমানোর জো নেই। মরণ হলে বাঁচি ওদের। বালাই ষাট, অমন করে বলতে নেই। কমলা সভায় মনে মনে সহস্রবার ঠাকুর দেবতার নাম লইয়া রুগ্ন বালকের শিয়রে হাত রাখিল। পাশের ঘরে মালতীর কবিতা পড়া কখন থামিয়া গিয়াছে। কাল রবিবার, কলেজে যাইবার কিংবা পড়াশোনার তাড়া নাই। তাই সে ভাবিতেছিল এসরাজটা পারিয়া বসিবে কিনা। কিন্তু পাশের ঘরের বিচিত্র কলরব তাহাকে আকৃষ্ট করিল। কমলা তখন অশান্ত জ্বরপীড়িত ছেলেকে শান্ত করিতেছে। ছি বাবা, কাঁদে না। বাবা যদি একটু বকে তাহলে কি কাঁদতে হয় ধন? আসলে উনি তোমাকে কত ভালোবাসেন। মালতীর মনের ওপর দিয়া তাহার দিদির ছবি ভাসিয়া উঠিতে লাগিল। দিদি মাসের মধ্যে 29 দিন রাত্রিরে ভালো করে ঘুমাইতে পায় না। সকাল হইতে উঠিয়া স্বামীর আজ ছেলেদের পরিচর্যা, ছেলেদের নিত্য রোগ। স্বামী অর্ধশিক্ষিত সংকীর্ণ মনা, কিন্তু তবুও তার মুখে কি পরিতৃপ্তির আভাস। সকাল হইতে রাত্রির পর্যন্ত দিদি নিজের কথা বোধহয় 1 মিনিটের জন্যও ভাবে না। পাশের ঘরের কথোপকথন শুনিতে তাহার ভালো লাগে। মনে হয় তাহার সম্পূর্ণ অজানা এক জগতের যবনিকা যেন আস্তে আস্তে উঠিতেছে। কমলার স্বামী বিজয়নাথ জিজ্ঞাসা করিতেছে, ও কি
আবার যাচ্ছ কোথায়? এই তো 2 ঘন্টা ধস্তাধস্তির পরে ছেলেটা ঘুমোলো। এবার নিজে একটু ঘুমিয়ে নাও। কতক্ষণই বা ঘুমোতে পাবে? এখনই আবার একটা না একটা কেউ উঠে পড়বে। এখনই আসছি। যাই দেখে আসি একটি বার গিয়ে কুমুদা কেমন আছে। তারও আবার 3 দিন থেকে জ্বর হয়েছিল কি না, আজই সবে ছেড়েছে। একটু সাবু আর খান্দই পটল ভাজা করে দিয়ে এসেছিলাম, দেখে আসি খেতে পেরেছে কি না। মালতীর মনে পড়িয়া গেল, বাড়ির দাসী এই কুমুদার যে আবার একটা অস্তিত্ব আছে, এমন কথা সে কোনোদিন মনেও করে নাই। এই কুমুদা একদিন মানত রাখিতে গিয়া সারা দিন উপবাস করিয়া কালীঘাটে গিয়াছিল ছুটি লইয়া। সেই জন্য মায়ের সঙ্গে সে কত কলহ করিয়াছিল। ঝি চাকরের দুর্নীতি এবং কুসংস্কারকে প্রশ্রয় দিতেছেন বলিয়া মাকে শুনাইয়াছিল সে লম্বা বক্তৃতা। মালতীর এসরাজ বাজানো আর হইল না। সে অন্যমনস্ক হইয়া আকাশের দূর তারার দিকে চাহিয়া ভাবিতে লাগিল, তার দিদি কমলা জীবনে কি পাইয়াছে যে এমন সহজে এত দুঃখ, এত অশান্তি, এত খাটুনি স্বচ্ছন্দ চিত্তে বহন করিয়া চলিতেছে। কোনো অসন্তোষ নাই, মনে কোনো ভার নাই। নিজের কথা সে অহরহ ভাবে না, বরঞ্চ নিজের কথাটাকে অনেকের কথায়, অনেকের কল্যাণে একেবারে চাপা দিতে পারিলেই যেন বাঁচে। তার দিদির জীবন হইতে প্রতিফলিত হইয়া একটা নতুন আলো যেন তার মনের ওপর আসিয়া পড়িল। আসিয়া পড়িয়া অনেক গর্ব, অনেক ধারণাকে যেন আস্তে আস্তে গলাইয়া দিয়া ভাঙিয়া গড়িতে লাগিল। পাশের ঘরে মৃদু গুঞ্জনে তখনও কথাবার্তা চলিতেছে। বিজয়নাথ আস্ফালন করিতেছে, সৌরীশ সরকারকে আমি দেখাবো মজা, বুঝলে কমলা? আমাদের বাড়ির পুকুরের সীমানা দিয়ে হেঁটে গেলে আমি তার পা ভাঙব। পুকুর সরা তো দূরের কথা, মনে নেই তোমার? সাজার উঠোনের 1 কাঠা জমি নিয়ে আমাকে কত কথাই না শুনিয়েছিল। বাছাধন টেরটি পাবে নেইবার। দাঁড়াও, বাইরে থেকে আসি, হাত মুখ ধুয়ে একবার, এসে অমনি শুয়ে পড়ব। বিজয়নাথ দরজাটা খুলিল। পাশের ঘর মালতীর কক্ষ হইতে তখন এসরাজের সুর ভাসিয়া আসিতেছে। অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া মালতী এইবারে এসরাজটা টানিয়া লইয়াছে। বিজয়নাথ মুখ হাত ধুইতে গিয়া থমকাইয়া দাঁড়াইয়া অনেকক্ষণ শুনিল। রুগ্ন সুপ্ত পুত্রের পাশে বসিয়া মুক্ত দ্বারপথে কমলা অনেকক্ষণ সেই সুর শুনিল। ক্ষণকালের জন্য তাহাদের মন হইতে বাড়ির পুকুরের সীমানা, সৌরীশ সরকারের স্পর্ধা, 1 কাঠা জমি লইয়া মামলা করিবার প্রয়াস সমস্তই মুছিয়া গেল। গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন আশালতা সিংহের লেখা গল্প পাশের ঘর। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।